আজকে আমরা পদ্মার যে হাড় হিম করা গল্পটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু শুধু একটা সাধারণ ভূতের গল্প না। এটা আসলে মৃত্যুর পর এক ক্যালকুলেটেড একদম সুপরিকল্পিত আর প্রতিহিংসার এক গা ছমছমে আখ্যান। একবার ভাবুন তো, কেমন হবে যদি একজন মানুষের উপর হওয়া অত্যাচারের চিহ্নগুলোই তার প্রতিশোধের হাতিয়ার হয়ে দাঁড়ায়? ঠিক এই প্রশ্নটাকেই কেন্দ্র করে পদ্মার পুরো গল্পটা। চলুন দেখি কিভাবে এটা সম্ভব হলো। তো এই গল্পের শুরুটা বুঝতে হলে আগে জানতে হবে পদ্মা কে ছিল, আর ঠিক কি এমন ঘটেছিল যে সেই মৃত্যুর পর এক প্রতিহিংসাপরায়ণ আত্মায় পরিণত হল। বিয়ের ঠিক পরেই জমিদারের মুখ থেকে বেরোনো এই একটা কথাই কিন্তু সব পরিষ্কার করে দিয়েছিল। পদ্মাকে সে কোনোদিন ভালোবাসার চোখে দেখেইনি। তার কাছে পদ্মা ছিল স্রেফ একটা দামি সম্পত্তি। আর ঠিক এখান থেকেই পদ্মার দুঃস্বপ্নের জীবন শুরু হয়। পদ্মার জীবনটা যেন একটা অত্যাচারের চক্রে আটকে গিয়েছিল। দিনের পর দিন চাবুকের ঘা আর সাথে চলত অকথ্য গালিগালাজ। কিন্তু সবথেকে ভয়ঙ্কর ছিল শাস্তি দেওয়ার পদ্ধতিটা। জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা। এই পোড়া দাগগুলোই ছিল তার শরীরের ওপর জীবন্ত ক্ষত, যা মৃত্যুর পরেও তার প্রতিশোধের সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠবে। আর এর পর যা হলো সেটা ছিল চূড়ান্ত নিষ্ঠুরতা। জমিদারের নির্দেশে রতন আর শুম্ভ নামের দুজন জেলে পদ্মার প্রায় নিথর দেহটা বিলের জলে ফেলে দিয়ে আসে। ঠিক ওই মুহূর্তেই পদ্মার পার্থিব জীবনের শেষ আর তার প্রতিহিংসার গল্পের শুরু হয়। তো পদ্মার প্রতিশোধের পালা এবার শুরু হল। আর তার প্রথম শিকার হল তারাই, যারা তার মৃত্যুতে সরাসরিভাবে সাহায্য করেছিল। কেন ওরা এই কাজটা করল? সামান্য কিছু বাড়তি টাকার লোভ। এই লোভটাই ওদের কাল হল। ওই লোভের বশেই রতন আর শম্ভু সেই রাতে বিলের ধারে গিয়েছিল, আর অজান্তেই পদ্মার প্রতিশোধের প্রথম শিকার হয়ে গেল। ভাবুন একবার সেই দৃশ্যটা। বিলের জমাট বাঁধা কালো জলে যখন পদ্মার প্রেতাত্মা ভেসে উঠল, তার গলার স্বর ছিল বরফের মতো ঠান্ডা। এই কথাগুলো বলেই সে তাদের টেনে নিয়ে গেল বিলের অতল গভীরে। লোভের একদম উপযুক্ত শাস্তি, তাই না? পদ্মার পরের শিকার বাড়ির সেই কাজের ঝি। তার দোষটা কিন্তু একটু অন্যরকম ছিল। সে শুধু অত্যাচার দেখেছিল তাই নয়, সে চুপ করেছিল। একজন নারী হয়েও আরেকজন নারীর কষ্ট দেখে সে মুখ ফিরিয়ে নিয়েছিল। এই কথাগুলোর মধ্যে শুধু রাগ ছিল না, ছিল একরাশ অভিমান আর গভীর বিশ্বাসঘাতকতার ক্ষত। পদ্মার চোখে এই নীরবতা ছিল ক্ষমার অযোগ্য। এটা ছিল তার কাছে সবচেয়ে বড় বেইমানি। আচ্ছা, এবার আসা যাক গল্পের সবথেকে অদ্ভুত আর রহস্যময় দিকটাতে। প্রত্যেকটা লাশের গায়ে একটা অদ্ভুত চিহ্ন পাওয়া যাচ্ছিল, যেটা পদ্মার প্রতিশোধকে অন্য এক মাত্রা দিয়েছিল। গ্রামের সবাই অবাক। সবার মনে একটাই প্রশ্ন ঘুরছে, রতন, শম্ভু আর ওই কাজের ঝি, তিনজনের শরীরেই কেন একই রকম কালো পোড়া দাগ? এর পেছনেই কিন্তু লুকিয়েছিল আসল সত্যিটা। ব্যাপারটা আসলে খুবই সোজা, কিন্তু ভয়ঙ্কর। দেখুন, জমিদার বেঁচে থাকতে পদ্মাকে যেভাবে সিগারেটের ছ্যাঁকা দিয়ে কষ্ট দিত, মৃত্যুর পর পদ্মা ঠিক সেই পোড়া দাগকেই তার প্রতিশোধের অস্ত্র বানিয়েছিল। একেবারে ক্ষতের বদলে ক্ষত। আর এই ব্যাপারটা পদ্মা নিজেই পরিষ্কার করে দিয়েছিল। তার কাছে এই পোড়া দাগগুলো ছিল তার যন্ত্রণা আর অপমানের এক জীবন্ত দলিল, যা সে তার হত্যাকারীদের শরীরে চিরদিনের জন্য এঁকে দিয়ে যেতে চেয়েছিল। এখন বাকি রইল শুধু একজন আসল অপরাধী, জমিদার। গল্পের ক্লাইম্যাক্সটা ঘনিয়ে আসে যখন পদ্মা তার মুখোমুখি হয়, আর জমিদারের জন্য অপেক্ষা করছিল সবথেকে ভয়ঙ্কর শাস্তি। জমিদারের পতনটা ছিল খুব ধীর আর যন্ত্রণার। প্রথমে শুরু হলো সেই ভয়ঙ্কর যন্ত্রণা। নিজের চামড়াতেই সে সেই অলৌকিক পোড়া দাগের জ্বালা অনুভব করতে লাগল। এরপর পদ্মা যখন তার সামনে এলো, সে প্রাণ ভিক্ষা চাইল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পদ্মাটাকে বুঝিয়ে দিল যে তার অপরাধ ক্ষমার অযোগ্য। প্রতিটা মুহূর্ত ছিল তার নিজেরই করার নিষ্ঠুরতার এক আয়না। ফলাফল, পরের দিন সকালে যখন জমিদারের দেহটা পাওয়া গেল, সেটা ছিল ছিন্ন ভিন্ন। পদ্মার ঘৃণা আর প্রতিশোধের চূড়ান্ত রূপ ছিল এটা, তার নৃশংসতার এক যোগ্য জবাব। আইনের ভাষায় এটাকে একটা টার্ম দিয়ে ব্যাখ্যা করা যায়, রেট্রিবিউটিভ জাস্টিস, প্রতিফলনমূলক বিচার। সোজা কথায় যেমন কর্ম ঠিক তেমন ফল। পদ্মা তার উপর হওয়া অত্যাচারের একদম সমানুপাতিক শাস্তি ফিরিয়ে দিয়েছিল। তার ক্ষতচিহ্নকে এসে আক্ষরিক অর্থে তার অস্ত্রে পরিণত করেছিল। কিন্তু জানেন, পদ্মার বাবা মায়ের কাছে এটা কিন্তু কোনো প্রতিহিংসা ছিল না। তাদের কাছে এটা ছিল তাদের মেয়ের আত্মার শান্তি। তাদের চোখে পদ্মা যা করেছে তা ছিল ন্যায় বিচার। আর এই প্রতিশোধের মাধ্যমেই তার অতৃপ্ত আত্মা অবশেষে মুক্তি পেয়েছিল। এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়।
পদ্মার এই ভয়ঙ্কর প্রতিহিংসাকে কি সত্যি ন্যায়বিচার বলা চলে, নাকি এটা কেবলই এক নতুন যন্ত্রণা আর হিংসার চক্র তৈরি করল? উত্তরটা হয়তো প্রত্যেকের নিজের বিবেচনার উপরেই ছেড়ে দেওয়া ভালো। বন্ধুরা, তোমাদের ছোট্ট একটা সাপোর্টই আমার বড় অনুপ্রেরণা। নিচের লাল বাটনটা একবার টাচ করে দাও প্লিজ।